আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে তো একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। এবার বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার পরিস্থিতিটা আপনাদের জানাবো। প্রথমে ভারতের পরিস্থিতিটা একটু জানাই। সার্জিও ঘোর, তার সঙ্গে মিটিং হওয়ার পর দীনেশ ত্রিবেদী একদম ফিরে তিনি সামান্য খাওয়া দাওয়া করে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। গতকাল রাতে আমাদের এখানে একটা কিচেন ক্যাবিনেট বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, অজিত দোভাল আর আমাদের দীনেশ ত্রিবেদী প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আর নির্মলা সীতারামন, তিনিও ফিনান্স মিনিস্টার, তিনিও আছেন এর মধ্যে। তো সেখানে দীনেশ ত্রিবেদী পুরো বাংলাদেশে মানে এর বৈঠকটা, সার্জিও ঘোরের সঙ্গে বৈঠকটা মর্মার্থ পুরোটা তুলে ধরেন। এবং সেখানে তিনি একটা কথা বলেন যে এই যে ব্রিক্স সম্মেলন হচ্ছে, তাদের যে আমরা যে চিঠিটা পাঠিয়েছি, সেখানে নাকি আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করিনি বলে ওরা একটা খুঁত ধরে বসে আছে। তখন অমিত শাহ বলেন যে ভারতের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং যে শুভেচ্ছা পত্রটি পাঠিয়েছিলেন এবং শোকবার্তা পাঠিয়েছিলেন, তার কি ধন্যবাদ সূচক একটা পত্র বাংলাদেশ থেকে এসছে? এই সৌজন্যতা বোধ না বাংলাদেশের প্রধানমন্ত্রীর আছে, না বাংলাদেশের যারা নেতা আছে এখন ক্ষমতায় তাদের আছে। এখন ভারতকে যদি কেউ দুর্বল মনে করে তাহলে ভুল করবে। ভারতের সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। আপ जो दिखाएगा मैं उसको उन्हीं के भाषा में जवाब दूंगा। মানে যে যেরকম দেখাবে আমি সেই ভাষাতেই জবাব দেবো। তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার নামটা উল্লেখ করেননি। কারণ তুমি তো আমাকে সৌজন্য দেখাওনি, আমি কেন বারবার সৌজন্য দেখাতে যাব? এরপরের ব্রেকিং নিউজটা হলো, এরপরে যা কথাবার্তা হয়েছে আমি সব জানতে পারিনি। এরপরে যে ব্রেকিং নিউজটা হলো, আজকে সকালবেলা দীনেশ ত্রিবেদী সোজা চলে যান শেখ হাসিনার কাছে। মোদিজি মানে নির্দেশেই গিয়ে সেখানে তিনি পুরো অবস্থাটার ব্যাখ্যা করেন এবং 40 মিনিট ধরে তাদের মধ্যে কথাবার্তা হয়। খুঁটিনাটি প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে শেখ হাসিনা জেনেছেন কারা কারা বৈঠকে এসেছিল, বৈঠকটা বাতিল হলো কেন, মানে এই এটা মানে আমরা নৈশভোজ বাতিল হলো কেন, তারেক রহমানের সরকারের এখন কি অবস্থা, তারা কোনো বিবৃতি দিচ্ছে কিনা, এই নিয়ে নানান প্রশ্ন করেছেন। মিটিংটা চললে 40 মিনিট। অর্থাৎ যে ঘটনাবলী বাংলাদেশে ঘটে গেল সেটার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু চলে গেছে শেখ হাসিনার কাছে। উল্টো দিকে সার্জিও ঘোর তিনি দিল্লি ফিরে এসছেন। এখন দিল্লি ফিরে আসার পর যিনি কথায় কথায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টকে ফোন করেন, এত বড় একটা ঘটনা হওয়ার পর তিনি কি প্রেসিডেন্টকে জানাননি? নিশ্চয়ই জানিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প তিনি তার হিসেবে চলছেন যে চীনকে দূরে রাখতে গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তেই হবে, না হলে পরে আমাদের পরে মুশকিল আছে।
ভারত যদি চীনের দিকে ঘেঁষে যায় তাহলে ইন্দো প্যাসিফিকে আমরা ঝামেলায় পড়ে যাব এবং এই ব্রিক্স গঠনের যে প্রচেষ্টা, ডলারাইজেশন, সেটাতে আরো এক ধাপ ওরা এগিয়ে যাবে। ফলে চীনের থেকে ভারতকে আলাদা করতে গেলে ভারতের যে দাবি, সেই দাবিটাকে কিন্তু মান্যতা দিতে হবে। এবার সময় এসে গেছে আমাদের গুটিয়ে নেওয়ার পালা, বাংলাদেশ থেকে ব্যাগপত্তর গুটিয়ে নেওয়ার পালা। শেখ হাসিনাকে আমরা ঢুকিয়ে দেব, তারপর শেখ হাসিনা ওখানে বুঝে নেবেন কি করবেন না করবেন, আমরা তীক্ষ্ণ নজরটা রাখবো, এইটুকু আমাদের কর্তব্য। অর্থাৎ শেখ হাসিনার ফেরাটা এবার নিশ্চিত হয়ে গেল, অন্তত ট্রাম্পের কথাতে। এখন এই কথাটা আমরা জানলাম কি করে? এই কথাটা স্বয়ং সার্জিও গোর তিনি জানিয়েছেন আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। ডক্টর জয়শঙ্কর মারফত এই খবরটাই ছড়িয়ে গেছে। তিনি কোনো প্রেস কনফারেন্স করেননি, বলে না খবর ছড়িয়ে যায়, খবর থাকে না, চাপা থাকে না। এবার আসি উল্টো দিকে বাংলাদেশের কথা। সার্জিও গোর ফিরে যাওয়ার পর এখন থরহরি কম্প লেগে গেছে। মানে কে কোথায় কি বলবে না বলবে ঠিক করতে পারছে না। জামাত এবং এনসিপি তারা বিএনপিকে দোষারোপ করছে, যেটা এটা চক্রান্ত। যদি আমাদের এভাবে অপমান করা হতো তাহলে পরে আমাদের আগেই বলে দিত, আমরা যেতাম না নৈশ বোঝে। খলিলুর রহমান আমাদের সঙ্গে চক্রান্ত করেছে ভারতের নির্দেশে, সবকিছু ভারতের নির্দেশে হচ্ছে আর কি। কিন্তু তারেক রহমানের সরকারের পক্ষে যিনি সব ব্যাপারে পটার পটার করেন, এই সালাউদ্দিন সাহেব, তিনি অন্তত এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। এখন আপনাদের আমি দুটো ছবি দেখাবো। দুটো ছবি, বলে না ছবি অনেক কথা বলে দেয়। দুটো ছবি, প্রথমটা দেখুন, দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক শেষে যে মিটিংটা হয় বা বৈঠকের আগে যে মিটিংটা হয়, সেই মিটিংয়ে আপনার চেহারা দেখুন, দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। সার্জিও গোর রিল্যাক্সড এবং অত্যন্ত বন্ধুত্ব সুলভ একটা হাসি আসছেন, দীনেশ ত্রিবেদীও তাই। এই ছবিটা বলে দিচ্ছে যে এনাদের মধ্যে কতটা সুন্দর আলাপ হয়েছে। আমার মনে হয় ছবিটা বৈঠকের পরেই তোলা। উল্টো দিকে আমি আর একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা হচ্ছে তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর সার্জিও গোরের সঙ্গে তোলা ছবিটায় আপনি দেখুন সার্জিও গোরের মুখটা এবং তারেক রহমানের মুখটা। তারেক রহমানের দেতো হাসি হাসছেন বটে, কিন্তু সার্জিও গোরের মুখটা থমথমে। অর্থাৎ তিনি যে একেবারেই সন্তুষ্ট নন, এই ছবি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে। ছবি কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। এদিকে আমাদের রণদীপ জয়সওয়াল, তার একটা ফটো কার্ড আমি জুড়ে দিচ্ছি, সেখানে দেখুন তিনি কি বলছেন। আবার আমাদের যিনি অজিত দোভাল আছেন এনএসএ, অজিত দোভাল কিন্তু আবার এটা কথা বলেছেন। আমি সেটারও ফটো কার্ড আপনাদের আমি দিয়ে দিচ্ছি। দেখুন তার নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে কোনো রকম আপোষ ভারত করবে না, এই ধরনের একটা কথা তিনি বলেছেন।
সরকার যে ভয়ে কাঁপছে তার একটা ছোট ভিডিও আমি কর্নারে চালিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে ভেতরে ভয় কতটা ঢুকেছে, অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসছে, এই ভয়টা কতটা ঢুকেছে। ভিডিওটা দেখুন, আমি চুপ করে পাশে বসে থাকবো। যদি এই সরকার ব্যর্থ হয়, মনে রাখবেন বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না, কেউ বাস করতে পারবেন না। এর চেয়ে সিনসিয়ার গভর্নমেন্ট, এর চেয়ে সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না, ছিল না। আর এইবারের কমিটমেন্ট যদি আমরা ফেল করি জুলাই অভ্যুত্থানের পরে, মনে রাখবেন আমরা শেষ হবো না, আপনারাও শেষ হবে। কেউ কারো বাড়িতে থাকবেন না, ডিউটিতে থাকবেন না, কারণ সবার আমল নামা সবাই জানতেছে কে কি আমরা করতেছি। আমি খুব ভদ্রোচিত ভাষায় বলে গেলাম, অত্যন্ত আবেগ অনুরোধ নিয়ে আপনাদেরকে বলে গেলাম। এবার সব থেকে বড় মুশকিলে পড়েছেন আমাদের জামায়াত ইসলামের আমির এবং এই এনসিপির ছোকরাগুলো। কারণ এই যে বলছেন আমাদের সকলের আমলনামা সবার কাছে আছে, আমলনামা কার কাছে থাকবে? আমলনামা আছে আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ ফিরলে পরে, ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা। আওয়ামী লীগ ফিরলে পরে ফুল প্রসাদ আচ্ছা করে তো চড়াবে, সে তো বুঝতেই পারছে। এখন আওয়ামী লীগের নেতাদের ভারতবর্ষে ঠাঁই হয়েছিল, এদের ঠাঁই কোথায় হবে সেই নিয়ে এরা এখন খুব চিন্তিত। এখন জাহাজে করে পালাবে না নৌকায় করে পালাবে সেটা হচ্ছে পরের ব্যাপার। আমি যে আপনাদের বলেছিলাম না সেপ্টেম্বর, আমি কোনো গণৎকার হিসেবে আমি বলিনি। আমি পারিপার্শ্বিক অবস্থা এবং লোকের সঙ্গে কথাবার্তা বলে আমি যেটুকু আন্দাজ করেছিলাম তাতেই আমি বলেছিলাম যে সেপ্টেম্বর, খুব বেশি দেরি হলে। তারপরে আবার একটা ভিডিওতে বলেছিলাম সেপ্টেম্বরও হয়তো লাগবে না, তার আগেই ফিরে যাবেন শেখ হাসিনা। এবার ট্রাম্পের ব্যাপারটা কি? ট্রাম্প বুঝে গেছে যে এখানে ভারতকে আমার কাছে রাখতে হবে, বাংলাদেশ যাই ভাঁড়বে, শেখ হাসিনাকে ঢুকিয়ে দাও, আমরা ওপর দিকে নজর রাখবো, আর ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে চলবো যাতে চীনকে দূরে রাখা যায়। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, জবাবটা আপনারা দেবেন। এই যে 12-13 সেপ্টেম্বর যেটা নিয়ে এত ধুয়ো তুলছেন যে প্রধানমন্ত্রী হিসেবে জানানো হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি, উনি না এসে দেখান। তারেক রহমান ভারতবর্ষে 12-13 সেপ্টেম্বর ব্রিক্সের যে মিটিং আছে সেই মিটিং অ্যাটেন্ড না করে দেখান। এটা আমারও চ্যালেঞ্জ রইল। যদি আসেন তাহলে ভালো, আর যদি না আসেন তাহলে আরো ভালো। কোনোটাতেই ভারতবর্ষের কোনো অসুবিধে নেই। ভারতবর্ষ তার নিজস্ব গতিতে চলবে এবং ভারতবর্ষ সহনশীল বলে আপনারা যাচ্ছে তাই বলে যাবেন, সহ্যের একটা সীমা আছে, সেই সীমা আপনারা অতিক্রম করে গেছেন। এইবার বলে না ঝি মেরে বউকে শেখানো, এটাই হবে। বাংলাদেশকে আক্রমণ করলে বাংলাদেশ ছাতু হয়ে যাবে, বাংলাদেশকে আক্রমণ করে লাভ নেই, কারণ আবার ঘুরতে হবে ভারতকেই, কেউ টাকা দেবে না। ভারত এই মুহূর্তে চাইছে না, আর ভারতের ভেতরে এখন ইন্টারনাল এত সমস্যা রয়েছে, ওই ঝামেলা ভারত এখন জড়াবে না। কাঁটা দিয়ে কাঁটা তোলা হচ্ছে সব থেকে ভালো, তাই উপযুক্ত পথটাই ভারত ধরেছে। এবার আপনারা অপেক্ষা করুন, এই আগস্টের মধ্যে, আমি আজকে আগাম ঘোষণা করে দিলাম, লিখে রেখে দিন, এই আগস্টের মধ্যে তারেক রহমান সরকার গদি উল্টাবে। এখন তিনি লন্ডন পালাবেন না কোথায় যাবেন
সেটা তিনিই ঠিক করবেন। আর জামাত আর এনসিপি তাদের কি হবে ঈশ্বরই জানে। সবাই ভালো থাকবে। এখন এতদিন ধরে আপনার ইউনূস সরকার, তারপরে যারা আছে তারা বলল যে শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনা কেন আসছে না। এখন বঙ্গবন্ধু কন্যা যখন বললেন যে আমি দেশে ফিরব, এবং তিনি বললেন যে আমার বিরুদ্ধে আমার অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং আমি জানি যে আমাকে কারাগারে যেতে হবে কিংবা আমাকে ফাঁসিতেও ঝুলিয়ে দিতে পারে। এটা জানার পরেও কিন্তু তিনি বলেছেন যে তিনি আসবেন। তাহলে পরে এটাকে উনার উনার যে দীর্ঘ প্রায় অর্ধ শতাব্দীর পলিটিক্যাল ক্যারিয়ার, সেটা যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে পরে তো বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। তিনি ফিরবেন। তিনি ডিসেম্বরের আগেও ফিরতে পারেন, কিংবা ডিসেম্বরে না ফিরলেও তিনি কিছুদিন পরেও ফিরতে পারেন, কিন্তু তিনি ফিরবেন, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং তিনি কিন্তু উনি কিন্তু বলেছেন যে উনি গ্রেপ্তার করা হোক আর ফাঁসি দেওয়া হোক, উনি কিন্তু ফিরবেন। এবং ওনার সাহস নিয়ে কারো কোনো এতটুকু দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত। মতামত এবং বিশ্লেষণ জানতে চাই। ডক্টর ইউনূস আমলে বাংলাদেশের শত শত শিক্ষককে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অপমান, লাঞ্ছিত করে মবের মাধ্যমে বের করে দেওয়া হয়েছে। একটি নির্বাচিত সরকার আসলো, কিন্তু সেই আগের মব কালচার ততটা না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে। এর আগে প্রফেসর নাজির হাসান করিমুল্লাহ সহ কয়েকজনকে ওখান থেকে চাকরিচ্যুত করা হয়েছে। এবার আরো 4 জনকে করা হলো। আর শোনা যাচ্ছে এই খর্ব যদি বলি সেটা চলতেই থাকবে। এবং সম্ভবত আমরা যদি খবর পেলাম কাবেরী গাইন, তার বিরুদ্ধে একটা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। এই যে একটা ধারা ইউনূস আমল থেকে শুরু হলো, শিক্ষকদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মবস্টাররা একদম মব করে বের করে দিয়েছে এমন হয়েছে। আপনি একটু সময় শিক্ষক, আইন বিভাগের শিক্ষক, আপনার কাছে জানতে চাই এই ট্রেডিশন কতটা আমাদের জাতির জন্য মঙ্গল, এটার কুপ্রভাব বা এফেক্ট কি হতে পারে? প্রফেসর হাফিজুর রহমান। আপনাকে ধন্যবাদ আতিক রহমান পূর্ণিয়া। আপনার মাধ্যমে যারা দেখছেন এবং শুনছেন তাদের শুভকামনা। ঢাকা বিশ্ববিদ্যালয় ধরেন যে 1921 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে তখন তো পূর্ববঙ্গ ছিল, পরবর্তীতে পূর্ব পাকিস্তান, তারপরে বাংলাদেশ। তো পূর্ববঙ্গ কিংবা পূর্ব পাকিস্তান, বাংলাদেশ, এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডের ভেতরে আপনার এই বিশ্ববিদ্যালয়টা মোর দ্যান ইউনিভার্সিটি। এটা আসলে বিশ্ববিদ্যালয়টা যে আপনার শিক্ষা এবং গবেষণার যে কাজটা, তার অতিরিক্ত এটা জাতি গঠনের ক্ষেত্রে। এবং আপনার এখানে এই ভূখণ্ডে একটা শিক্ষিত মধ্যবিত্ত, যারা পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা মুক্তিযুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন। সুতরাং এই বিশ্ববিদ্যালয়টাকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে, এর চেয়ে অনেক বড় এর জাতি গঠন সহ শিক্ষিত মধ্যবিত্ত গঠনের যে ভূমিকা, এবং বিভিন্ন ক্ষেত্রে এটার যে ভূমিকা, সেটার কারণে একটা সময় এটা অক্সফোর্ড অফ দ্য ইস্ট হিসেবে স্বীকৃতি পেয়েছিল। এটার শিক্ষা, গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রে বলা হতো যে জাতিকে দিক নির্দেশনা প্রদান করে। কিন্তু আমরা আনফর্চুনেটলি সেই জায়গাটা নষ্ট করে ফেলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে সারা দেশের মানুষ সম্মান করতো, সেই জায়গাটা নেই এখন। ধরেন তারপরেও 80-র দশকে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, আপনার সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তারপরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন হচ্ছিল, তারা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, তখন অধ্যাপক সাদউদ্দিন আহমেদ সভাপতি ছিলেন, এখানে এসে কিন্তু তারা মিটিং করে গিয়েছে। আমি বলছি যে বিশ্ববিদ্যালয়ের যে মর্যাদা এবং জাতির যে একটা সম্মান, সেটা বোঝার জন্য। কিন্তু আসলে সেই জায়গাটা আমরা নষ্ট করেছি। এবং এখানে যে শিক্ষক রাজনীতি ছিল এক সময়, শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি, সমস্যা জি জি না সমস্যা আচ্ছা, এখানে যে শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি ছিল, সেটার একটা ইতিবাচক গঠনমূলক একটা ভূমিকা ছিল এবং সারা দেশকে সেটা দিক নির্দেশনা দিত। সেই জায়গাটা আর নেই, সেই জায়গাটা আর নেই। এবং এখানে ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি দলীয় বৃত্তে সেটা যেভাবে বৃত্তাবদ্ধ হয়েছে,
সেই রাজনীতির সেই জায়গাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি। মানে যে কোনো শিক্ষক, যে কোনো ছাত্র তার যে আদর্শিক জায়গা থেকে রাজনীতি করতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়কে বৃহত্তর অর্থে কোনো একটা নির্দিষ্ট প্যারোকিয়াল পলিটিক্যাল বৃত্তাবদ্ধ করে ফেলা আমি ঠিক মানে সেটা আমার কাছে পছন্দ হয় কিংবা সেটা বিশ্ববিদ্যালয়ের সাথে মানানসইও নয়। এখন যেটা হয়েছে দীর্ঘদিন ধরে, যে এখানে কিছু সাদা দল আছে, নীল দল আছে, গোলাপি দল ছিল, এখন সেটা নাই। তো সাদা দলকে যেটা বলা হয় যে আপনার তারা বিএনপি এবং জামাতপন্থী শিক্ষকদের দল, আর নীল দল যেটা সেটা ৮০-৯০ দশকেও কিন্তু সেটাকে বলা হতো মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল, এবং সেখানে শুধু আওয়ামী লীগের সমর্থক না, যেখানে বাম ঘরানার কিংবা অন্য কোনো আদর্শের যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন তাদেরকে তাদের তাদের সেই শিক্ষকদের সংগঠন। কিন্তু আস্তে আস্তে আসলে এটা আসলে দলীয় বৃত্তে চলে গিয়েছে। এখন বড় দাগে যেটা বলে যে সাদা দল বিএনপি পন্থী শিক্ষকদের দল, আর নীল দল হচ্ছে আওয়ামী লীগ পন্থী শিক্ষকদের দল। এখন সম্প্রতি ধরেন নীল দলের প্রতি নীল দল নিষিদ্ধ করার যে বিষয়টা এসছে, মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বর্তমান যে উপাচার্য, মাননীয় উপাচার্য ডক্টর ওবায়দুল ইসলাম, তারপরে দুইজন একজন সহ উপাচার্য শিক্ষা, সহ উপাচার্য প্রশাসন, তারা তো যথেষ্ট মানে তারা পলিটিক্যাল, তাদেরকে যথেষ্ট পরিপক্কই আমি মনে করি। তারা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসছেন। কিন্তু সম্প্রতি প্রথমে ২৩১ জন শিক্ষককে তালিকাবদ্ধ করা, তারপরে ১২৫ জনের একটা তালিকা দেওয়া এবং নীল দলকে নিষিদ্ধ করার যে বিষয়টা এসছে, আইদার আমার কাছে মনে হয় যে উনারা যথেষ্ট সময় দিয়ে বিষয়টা চিন্তা করেননি কিংবা দে আর মিসগাইডেড। কারণ প্রথমত সমস্যা হচ্ছে যে যখন আপনি বলছেন মানে ইউনিভার্সিটি ইজ গোয়িং টু ব্যান ব্লু ব্লু প্যানেল, তখন কিন্তু এটা আপনার মানে একটা অস্বাভাবিক একটা বিষয়, মানে এটা কিন্তু একটা হাস্যকর বিষয় হয়ে যাবে। কারণ নীল দল সাদা দল এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড কোনো দল না। আপনি যেমন একটা রাজনৈতিক দল, সেখানে যেমন আপনার নির্বাচন কমিশনে নিবন্ধন করতে হয়, অনেকগুলো প্রসিডিউর আছে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আদর্শিক দল। হ্যাঁ, এবং যে কোনো শিক্ষক সেখানে যেতে পারেন, এটার জন্য কোনো আপনার সদস্য পদ নাই, ওইভাবে কোনো ফর্মালিটি নাই, এটা আদর্শ ভিত্তিক দল। আপনি যখন নিষিদ্ধ করার কথা বলবেন তখন তো তার কিছু আইনি কাঠামো লাগবে। আর আদর্শ ভিত্তিক দল আপনি তো মানে আদর্শ ভিত্তিক কোনো কিছু তো আপনি মানে নিষিদ্ধ করতে পারেন না। নিষিদ্ধ করে সেটাকে আপনার পরিস্থিতি আরো খারাপ হয়। সেটা আপনি কোনো মানে সেটা আপনি যদি কোনো কারণে সেটা নিষিদ্ধ করতে চান, কিংবা দেশের ভিতরে একমাত্র কোনো সংগঠন, শিক্ষকদের দল হোক, ছাত্রদের দল হোক, কৃষকদের দল হোক, রাজনৈতিক দল হোক, যে কোনো ধরনের দল, এই দলটাকে আপনি নিষিদ্ধ করতে পারেন তখনই যদি সেটা সন্ত্রাসী সংগঠন হয়। যদি সেটা হয় যে আপনার যে সেটা রাষ্ট্রবিরোধী কর্মতৎপরতার সাথে জড়িত, যদি সেটা সার্বভৌমত্ব বিরোধী কর্মতৎপরতার সাথে জড়িত, তখন আপনি সেটাকে ব্যান করতে পারেন। কিন্তু আপনার মানে এই ধরনের কর্মকাণ্ড, যে আপনার যে বিষয়টা হয়েছে ২৩১ জন শিক্ষক, তারপরে ১২৫ জন শিক্ষক, তাদেরকে যে মানে আরো আগে থেকে ৫ই আগস্টের পর থেকে আপনার যেটা হয়েছে প্রায় ১০০-র মতো শিক্ষক, তাদেরকে ছাত্রদের, ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের, এবং এখানে বলে রাখি যে আমি মনে করি ৮০-৯০% শিক্ষার্থী মানে তারা এগুলোর সাথে জড়িত। এটা নির্দিষ্ট, আমি ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝতে পেরেছি, খোঁজ খবর নিয়ে যেটা জেনেছি, মুক্তিযুদ্ধ বিরোধী যে লোকজন, মুক্তিযুদ্ধ বিরোধী যে সমস্ত মানে উগ্রবাদী যারা আমরা দেখতে পেয়েছি যে আপনার বাংলাদেশের সংবিধানকে কবর দিতে চায়, তারপরে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে একদম কবর দিয়ে দিতে চায়, মানে তাদের মাথা থেকে এই সমস্ত উদ্ভট চিন্তা এবং একটা মানে বিশ্ববিদ্যালয়কে নষ্ট করা, ধ্বংস করে দেওয়া, বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া, তাদের মাথা থেকে এই জিনিসগুলো এসছে। এবং তারা শিক্ষকদের, ছাত্রছাত্রী দিয়ে দিয়ে আপনার অভিযোগ করিয়েছে যে এরা হচ্ছে স্বৈরাচারের দোষর, এবং এরা হচ্ছে ওই স্বৈরাচারকে নানাভাবে আপনার সহযোগিতা করেছিল।
এরা ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা বিভ্রান্ত করেছিল, তাই সেই জুলাই আগস্টের যে আন্দোলন তার বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু এই যে আপনি একটা ট্যাগ দিচ্ছেন যে স্বৈরাচারের দোষক কিংবা তারা অমুক আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে, আপনি এটা সামাজিকভাবে বলতে পারেন, নৈতিকভাবে বলতে পারেন, রাজনৈতিকভাবেও বলতে পারেন, কিন্তু আপনি একাডেমিক কোনো সিদ্ধান্ত যদি কারো কোনো শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মচারী ছাত্র বিরুদ্ধে একাডেমিক কোনো সিদ্ধান্ত নিতে হলে আপনার 1973 সালের যে আইন, সেই আইনে যেতে হবে। সেই আইনে যদি সে কোনো ডিসিপ্লিন লঙ্ঘন করে, সেই আইনের কোনো ধারা যদি লঙ্ঘিত হয়, কিংবা আপনি যদি প্রচলিত দেশের ভেতরে যে প্রচলিত আইন, তো আপনি মানে যে কোনো নাগরিক, শুধুমাত্র শিক্ষক না, আপনি সেটা পুলিশ কর্মকর্তা হোক, সেটা সামরিক বাহিনীর ভিতরে হোক, কিংবা আপনার সাংবাদিক হোক, কারণ আমরা 5ই আগস্টের পরে একটা অ্যাবনর্মাল পরিস্থিতি দেখলাম যে আপনার রেজিম চেঞ্জ নানা রকম হয়েছে, বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, সরকার পতন হয়েছে, কিন্তু তারপরে একটা নির্দিষ্ট ট্যাগ দিই যে এ ওর দোষর ছিল, ও ওর দোষর ছিল, এত এত মানুষকে বহিষ্কার করা হয়েছে, পদ থেকে বাধ্য করা হয়েছে, দেশের ভিতরে মনে হচ্ছে যে একটা দম বন্ধ করা অবস্থা, একটা ট্যাগ, মানে আপনি সবকিছুতে একটা নির্দিষ্ট প্রক্রিয়া থাকে। যদি কোনো ব্যক্তি আপনার একাডেমিক ডিসিপ্লিন লঙ্ঘন করে, যদি কোনো ব্যক্তি 1973 সালের আইন ভঙ্গ করে, আপনি তার বিরুদ্ধে অভিযোগটা আনবেন যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে, সুতরাং আপনি আত্মপক্ষ সমর্থন করেন, আত্মপক্ষ সমর্থন করার পরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠিত হবে। হ্যাঁ, তারপরে তারা দেখবে যে আসলে অভিযোগটা সত্যি কিনা। তারপরে আপনার এখানে মানে বিভিন্ন আমাদের 1973 সালের যে আদেশ, সেখানে আপনার ট্রাইব্যুনালের বিধান আছে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আপনি ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু এই যে আপনার মানে ঢালাও ভাবে এরা স্বৈরাচারের দোষর, এরা জুলাই আগস্টের আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, এই যে এই সমস্ত কথা বলি, হ্যাঁ, আপনার কিছু কিছু শিক্ষক যে আপনার জুলাই আগস্টের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেননি আমি তা বলছি, কিংবা কেউ কেউ যে সরকারের সমর্থন করেননি সেটাও বলছি, কিন্তু আপনি যদি কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, তাহলে পরে একটা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে আপনাকে ব্যবস্থাটা নিতে হবে। আপনি ঢালাও ভাবে বলে দিলেন যে এ ওর দোষর, ও ওর দোষর, কিংবা এরা এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রথমত হচ্ছে যে আপনি আইন অনুযায়ী এটা পারেন না, আর দ্বিতীয়ত যে বাস্তব কথাটা, সেটা হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে জানি যে যারা মুক্তিযুদ্ধের পক্ষের কিংবা আওয়ামী লীগের সমর্থক কিংবা বামপন্থী অনেক শিক্ষক, তারা কিন্তু মোটামুটি সবাই কোটা আন্দোলনকে সমর্থন করেছে। যে আপনার যে কোনো জায়গাতে আমাদের প্রশাসনিক কিংবা সরকারি চাকরিতে 55% কোটা থাকতে পারে না, এটা আমি তো অসংখ্য ইন্টারভিউতে বলেছি, এবং আমাদের যারা শিক্ষক তারা কিন্তু এটা অসংখ্য মানে বিভিন্ন জায়গাতে তারা তাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা করেছে। কিন্তু যেটা হয়েছে, এক দফার আন্দোলন যখন হয়েছে তখন কিন্তু সবাই সরে এসে, এবং এক দফার আন্দোলন যখন তারা গেল এবং যে নাশকতা করে গেল, পরবর্তীতে আমরা যে সমস্ত তথ্য উপাত্ত পাচ্ছি, এখন তো আমরা দেখছি যে পুরো বাংলাদেশটাকে মানে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত করে তারা মাঠে নেমেছে। এবং আপনি জানেন যে অন্যতম প্রধান সমন্বয়ক, একজন সমন্বয়ক, সে বলেছে যে প্রথম 2 সপ্তাহ যে আন্দোলন চলেছে, সেই আন্দোলন ছাত্রলীগের যারা হল শাখার নেতৃবৃন্দ তাদের সহযোগিতায় চলেছে। সুতরাং আপনি এখন মানে এবং আপনার এখন তাদের নিজেদের তরফ থেকেই সমালোচনা করা হচ্ছে যে তারা যখন কয়েকজন সমন্বয়ক তাদেরকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়, তখন তারা লিখিত দিয়েছিল যে আমরা আন্দোলন প্রত্যাহার করছি, আমরা সরে যাচ্ছি। তারপরে 19শে জুলাই থেকে প্রাইভেট ইউনিভার্সিটি নেমেছে, ওই প্রাইভেট ইউনিভার্সিটি এবং মফস্বলের লোকজন না নামলে এই আন্দোলন কিন্তু সফল হতো। এবং তারও পরবর্তীতে তারা যে আন্দোলনটা করেছে উইথ দি কনসেন্ট অফ দ্য ক্যান্টনমেন্ট, এখানে যে আর্মি এস্টাবলিশমেন্ট, তাদের সম্মতি নিয়ে তারা কিন্তু আন্দোলনটা করছে। এখন আন্দোলন সফল হওয়ার পরে তারা যে সমস্ত যা খুশি তাই করছে, আপনি শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রে না, আপনি সাংবাদিকদের ক্ষেত্রে দেখেন যে তাদেরকে গণহত্যার মামলা দেওয়া হচ্ছে। 2-3 বছর ধরে এক একজন সাংবাদিক, কয়েকশো সাংবাদিক কাজ করতে পারছেন না। শিক্ষকদের আপনার প্রাইমারি লেভেলে, তারপর হায়ার সেকেন্ডারি লেভেলে, বিশ্ববিদ্যালয়ে এক অস্বস্তিকর অবস্থা, এবং আপনি পৃথিবীর কোথাও এইরকম পরিস্থিতি আপনি পাবেন না। এবং আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন তারা সবাই প্রাজ্ঞ,
তারা বর্তমানে যে মানে তারা যদি কোনো শিক্ষক কিংবা কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চান, তাহলে পরে ডিউ প্রসেস অফ ল, আপনার 1973 সালের যে আদেশ, সেই আদেশের ভিতরে স্পষ্ট করে লেখা আছে যে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন শিক্ষক বা কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এবং একদম সেটা প্রমাণিত তথ্যের ভিত্তিতে। কারণ অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়েছে, কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নাই, শুধুমাত্র কথা হচ্ছে একটা, উনি স্বৈরাচারের দোষর, আর একটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে, এবং এই ছাত্রছাত্রীরা খুবই গুটি কতক কয়েকজন ছাত্রছাত্রী, এবং তারা এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে যে অন্যান্য শিক্ষার্থীদের তারা বাধ্য করেছে এগুলো করার জন্য। সুতরাং এরকম একটা পরিস্থিতি যদি হয়, তাহলে পরে আমি যেটা মনে করি যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা বিদেশি মিশন নিয়ে এসেছিলেন, যে এখানকার মানে বাংলাদেশের যেটা রিসোর্স সেটা তিনি কিভাবে বিদেশের হাতে তুলে দিতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি হয়েছে, আমরা জানি যে সেটার মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের সামরিক সরঞ্জাম, অনেক ক্ষেত্রেই আমরা রাশিয়া কিংবা চীনের কাছ থেকে যদি কিছু কিনতে চাই, তাহলে পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি দিতে হবে। এবং এই ইউনূস সরকার তার, আপনি দেখবেন যে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু তারা একদম, আমার কাছে মনে হয় যে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানে যদি তারা কিছু করতে চান, তাহলে পরে ডিউ প্রসেস অফ লতে করা উচিত। এবং এটা যে কোনো একটা, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতার দম্ভে অনেক অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়ে থাকে, এবং ওইটার পরিণাম তারাও ভোগ করে। হ্যাঁ, সুতরাং এই যে আপনি একদম আইন কানুন ছাড়া একদম কিছুমাত্র অনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ট্যাগ দিয়ে আপনি যেভাবে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, এবং এটার ভেতরে আপনার যে সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারা কিন্তু অনেকেই মানে সেই আপনার অক্সফোর্ড, ক্যামব্রিজ, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, অনেক ভালো জায়গা থেকে পড়াশোনা করে এসেছেন, এবং প্রত্যেকটা মানুষের একটা আদর্শ থাকবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার 2001 থেকে 2006 পর্যন্ত আপনার তখনকার যে সরকার ছিল, সেই সরকারের অনেক কর্মকাণ্ড কিন্তু মানুষকে ক্ষুব্ধ করেছে। ওই সরকারের অনেক কর্মকাণ্ড কিন্তু দেশে বিদেশে সমালোচিত হচ্ছে। তার মানে এই না ওই দলের যারা সমর্থন করে, ওই দলের যারা শিক্ষক, তারা কিন্তু ওই সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করেন। আবার একইভাবে আমি দেখেছি যে আপনার জুলাই আগস্ট এই সময়টাতে যে সরকার ছিল, তারা যে সমস্ত ভুল ভ্রান্তি করেছেন, কিংবা তাদের তরফ থেকে যে সমস্ত মানে শক্তি প্রয়োগ করা হয়েছে, সেই শক্তি প্রয়োগের প্রেক্ষিতে অনেক ছাত্র কিংবা আপনার শিশু তারা যে নিহত হয়েছে, সেই সমস্ত কর্মকাণ্ড কিন্তু মানে তাদের যারা সমর্থক, শিক্ষিত সমর্থক, শিক্ষক কিংবা সাংবাদিক কিংবা সরকারি কোনো কর্মকর্তা কিংবা যারা সচেতন, তারা কিন্তু এটাকে সমর্থন করেন, কখনোই করেন না। আমি নিজে দেখেছি 2001 থেকে 2006 পর্যন্ত দুইটা প্যারালাল গভর্নমেন্ট চলেছে, এবং দুইটা প্যারালাল গভর্নমেন্ট চলাতে ওই সময় কিন্তু মানুষের ভিতরে অনেক ক্ষোভ তৈরি হচ্ছে। এমনকি আমি জানি যে বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আপনার ওই একটা ভবনে গিয়ে তারা ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন, কোনো অ্যাপয়েন্টমেন্ট পান না, এবং সেই জিনিসগুলো কিন্তু তাদের যে শিক্ষক, তাদের সাংবাদিক, তাদের অনেককে ক্ষুব্ধ করেছে। কিন্তু তারা কিন্তু মানে ওই দলের ওই ভুল ভ্রান্তি কিংবা খারাপ কাজকে কিন্তু সমর্থন করেন। সুতরাং আজকে আপনি যে ট্যাগের রাজনীতি দিয়ে যে অস্থিরতা তৈরি করছেন এবং যে আতঙ্ক তৈরি করছেন, যে অন্যায় করছেন শিক্ষকদের উপরে, পুলিশ কর্মকর্তাদের উপরে, সাংবাদিকদের উপরে, সামরিক কর্মকর্তাদের উপরে, এবং পুরো সব জায়গাতে আপনি যে একটা অস্থিরতা তৈরি করেছেন, সেটার ফলাফল তো ভালো হবে না। পুরো বিষয়টাই একটা স্বচ্ছ এবং ভালো ধারণা পেলাম আপনার কাছ থেকে, আপনার পর্যালোচনা শুনে, এবং এটা নিঃসন্দেহে দুঃখজনক। কারণ যা সমাজে আমরা আমাদের জেনারেশন দেখে এসেছি, শিক্ষকদের জায়গাটা একটা ভিন্ন জায়গা, সবকিছুর মধ্যে শিক্ষকদেরকে তার এই পুলিশের এসপির মতো, ডিসির মতো ক্ষমতা নাই, কিন্তু সমাজের তার চেয়েও বেশি সম্মানের জায়গায় থাকে শিক্ষকরা। তো এখন রাজনীতি
পরিবর্তনের সাথে সাথে এরকম দুঃখজনক ঘটনা ঘটছে। আমি আরেকটা ডিফারেন্ট বিষয়ে আপনার কাছ থেকে পর্যবেক্ষণ জানতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে ঘুরে গেছেন, খুব আলোচনা হচ্ছে। আপনার পর্যবেক্ষণ জানতে চাই যে উনি কেন বাংলাদেশে বসে ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক করলেন। আজকে জামাতও দেখলাম খুব রিয়েক্ট করেছে, যে জামাতের আমির বলছিলেন যে এটা যদি সৌজন্য সাক্ষাৎ হয় তাহলে কিছু বলার নাই, কিন্তু যদি দুই দেশের বিষয় নিয়ে আলাপ হয়ে থাকে তাহলে এটা সরকারের সাথে হওয়া উচিত ছিল। আপনার কি মনে হয় সার্জিও গোরের এই বিশেষ সিগন্যাল? আমি যেটা মনে করি যে আপনার পুরো ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন এবং এশিয়ার একটা সাউথ এশিয়া ইনক্লুডিং সাউথ এশিয়া, এখানে চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, যে এখানে কার প্রভাব বলয় কতটা বিস্তৃত হবে। আমেরিকা সচেষ্ট তার প্রভাব বলয় বিস্তৃত করা, আবার চীন সচেষ্ট তার প্রভাব বলয় বিস্তৃত করা। এইটা নিয়ে আমরা দেখি যে তাদের ভিতরে সামরিক, নিরাপত্তা জড়িত, ব্যবসা বাণিজ্য, অনেক কিছু নিয়ে তাদের ভিতরে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে এবং সেটা নিয়ে তারা সবসময় তৎপর থাকে। এবং এই যে আপনার সাউথ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক যে রিজন, এখানে কিন্তু আপনার একটা জিনিস স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, তাদের ভেতরে যে স্বার্থ, তাদের অনেক ক্ষেত্রে তাদের স্বার্থটা অভিন্ন, এবং তাদের দুজনের ভিতরে একটা স্ট্র্যাটেজিক কিন্তু আপনার বন্ধুত্ব, স্ট্র্যাটেজিক একটা মানে কৌশলগত একটা পার্টনারশিপ তাদের ভিতরে কিন্তু বিদ্যমান। এখন এইটাকে আবার সরল রেখায় দেখাও ঠিক হবে না, কারণ একটা সময় ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ভারতের চোখ দিয়েই কিংবা ভারতের মাধ্যমেই সাউথ এশিয়াতে তারা তাদের পলিসি নির্ধারণ করে। কিন্তু গত অনেকদিন ধরে আমরা দেখছি বাইডেন প্রশাসনের সময় থেকে যে তারা কিন্তু আর ওই বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে তারা ভারতের চোখ দিয়ে এই জিনিসগুলোকে দেখছে না, তারা সরাসরি হ্যান্ডেল করছে। এবং সেই হ্যান্ডেল করার যে পরিণতি সেটা হচ্ছে যে জুলাই আগস্টের যে কোটা আন্দোলন, সেটাকে আবার পরবর্তীতে সরকার পরিবর্তনের আন্দোলনে রূপ দেওয়া, এবং সেটার পেছনে $27 মিলিয়ন, তারপরে আরো ইউএসএইড এর অনেক ফান্ডিং এসছে অনেক এনজিওর মাধ্যমে। আবার স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছে আমরা জানি না। এটা মানে দেশি বিদেশি একটা শান্তিপূর্ণ আন্দোলন যদি হতো, সেই আন্দোলনে যদি সরকার পতন হতো, তাহলে আমার কিছু বলার ছিল না। আমরা তো 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কে জানি। আমরা বঙ্গবন্ধু যখন সরকার গঠন করেন তখন তো জাসদও অনেক আন্দোলন করেছে, পরবর্তীতে সামরিক সরকারের বিরুদ্ধে আন্দোলন রয়েছে। তা আমরা তো মানে অনেক রকম আন্দোলন হয়েছে, সরকার পতন হয়েছে, সরকার নতুন করে গঠিত হয়েছে, কিন্তু এই ধরনের যে এত এত মানুষের মৃত্যু, স্নাইপার রাইফেলের ব্যবহার, বিদেশি ফান্ডিং এইভাবে আসা, মানে এই যে মানে এত রকম অ্যাবনর্মালিটি, প্রায় কয়েকশো পুলিশকে হত্যা করে ফেলা, এই ধরনের কোনো অ্যাবনর্মালিটি কিন্তু আমরা দেখিনি। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া, তারা যদি বাংলাদেশ পলিসিতে একই থাকতো তাহলে পরে এই এত কিছু হতো না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার ভেতরে যেহেতু গ্যাপ হয়ে গিয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চায়নি, তারা নিজেদের চোখ দিয়েই বাংলাদেশকে দেখেছে, এবং তারা নিজেরাই ইন্দো প্যাসিফিক যে রিজিয়ন, এখানকার আমাদের যে এখন মোটামুটি আমরা সেটা সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেটা বলেছিলেন, কিন্তু এখন মোটামুটি এটা স্পষ্ট যে সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগর, এইখানে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটা সামরিক ঘাঁটি কিংবা কোনো একটা লজিস্টিক কিংবা কোনো একটা ফ্যাসিলিটি তারা চায়, যাতে করে তারা মিয়ানমার এবং চায়না, বঙ্গোপসাগর, এই পুরো এলাকাতে তারা একটা নজরদারি করতে পারে। হ্যাঁ, যদিও তারা, আমি যতটুকু জানি, রোহিঙ্গাদের মধ্য দিয়ে, রোহিঙ্গা ক্যাম্পের মধ্য দিয়ে তারা ইনডিরেক্ট নজরদারিটা জারি রেখেছে। কারণ আপনি দেখবেন যে যত ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র যারা সফরে আসে, তাদের একটা নির্দিষ্ট রোহিঙ্গা ক্যাম্প সফর এটা কমন, এবং এইটা ওয়েস্টার্ন একটা স্ট্র্যাটেজি যে তারা ওইটার মধ্য দিয়ে একটা নজরদারি, একটা ভিন্ন রকম তৎপরতা তারা পরিচালনা করে, প্রথম থেকেই ছিল, এবং সেইটা তারা নিজেদের নানা রকম বাহিনীর মধ্য দিয়ে যেমন করে, আমাদের এখানে নানা রকম সিভিল সোসাইটি, হিউম্যান রাইটস অর্গানাইজেশন তাদের মাধ্যমে করে।
হ্যাঁ, তো এখন যেটা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু মানে তারা একটা পলিসি নিয়ে সেটাতে স্টিক করে বসে থাকে না। তারা কিন্তু কোনো একটা দেশের ক্ষেত্রে একটা পলিসি নিলে সেটা কতটুকু কাজ করছে, তাদের স্বার্থ উদ্ধার হচ্ছে কিনা, সেখানে পরিস্থিতি কতটা পরিবর্তন হচ্ছে। সুতরাং এইখানে মানে বিষয়টা হচ্ছে কয়েকটা মানে সার্জিও গোর এবং আমাদের খলিলুর রহমান সাহেব আমাদের আহ, পররাষ্ট্রমন্ত্রী তাদের ভিতরে কি আলাপ হয়েছে আমরা মানে নানা রকম স্পেকুলেশন, নানা রকম কথাবার্তা শুনেছি, কিন্তু কি আলাপ হয়েছে অনেক কিছুই আমরা জানি। তবে আমরা যেটা স্পষ্ট করে জানি সেটা হচ্ছে যে সার্জিও গো তিনি আহ, এখানকার যে ইন্ডিয়ান হাই কমিশনার তার সাথে এসে একটা মিটিং করেছেন এবং সেটা মানে সেটা সবার মধ্যে একটা অন্যরকম প্রশ্ন জন্ম দিয়েছে, অন্যরকম একটা কৌতূহল জন্ম দিয়েছে যে তিনি ইউকের যে রাষ্ট্রদূত তার সাথে হাই কমিশনার তার সাথে মিটিং করলেন না, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মিটিং করলেন না, চায়নার সাথে মিটিং করলেন না, শুধুমাত্র ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী তার সাথে কেন মিটিং করলেন? হ্যাঁ, এটা একটা প্রশ্নের জন্ম দিয়েছে। আর একটা হচ্ছে যে আপনার যে মিটিংটা হয়েছে তারপরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উনি অনেক বিষয়ে প্রশ্ন করেছে, তিনি শুধু না 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 বলেছেন। অথচ আমরা জানি যে আপনার সার্জিও গোর তিনি মূলত এসেছেন যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি নতুন সরকার সেটা তারা কোন ডাইরেকশনে চলবে, এটা কি চীনপন্থী হবে নাকি ভারতপন্থী হবে নাকি যুক্তরাষ্ট্রপন্থী হবে নাকি সবাইকে নিয়ে চলবে, এইটা বুঝতে কিন্তু তারা এসেছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু আপনার নিজস্ব স্বার্থের জায়গা আছে, যেমন তারা চীনকে কোনোভাবে ছাড় দিবে, তারা কিন্তু রাশিয়াকে কোনোভাবে ছাড় দিবে না। এবং আপনি দেখবেন যে সাম্প্রতিক সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বিশেষ দূত মানে তারা কোথাও সফরে গেলে মানে তারা একই সাথে বিশেষ দূত এবং একই সাথে তারা রেজিম চেঞ্জ এক্সপার্ট। সুতরাং তারা কোনো দেশে গেলে সেখানে সেটা নিয়ে নানা রকম উৎকণ্ঠা শুরু হয়ে যায় এবং তারা ওই দেশ পরিত্যাগ করার পরে অনেক অ্যাবনর্মাল পরিস্থিতি মানে অ্যাবনর্মাল পরিস্থিতি মানে তৈরি হয়। যেমন কিছুদিন আগে সার্জিও গোর তিনি কিন্তু নেপালে গিয়েছে এবং নেপালে যাওয়ার পরে সেখানকার প্রধানমন্ত্রী তার সাথে ওনার দেখা হয়, কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করেছেন এবং উনি পরিত্যাগ মানে নেপাল ত্যাগ করার পরে আমরা দেখলাম যে কিছুদিনের ভিতরে নেপাল অশান্ত হয়ে গেল, কয়েকজন নিহত হলো, সেখানে কারফিউ জারি করা হলো। আবার আপনার মনে থাকবে ডোনাল্ড লু, উনি তো ওনাকে রেজিম চেঞ্জ এক্সপার্ট বলা হতো। উনি যখন পাকিস্তান গিয়েছিল, বিশেষ করে ইমরান খান রাশিয়াতে গিয়ে যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন প্রায় মানে শেষের দিকে যুদ্ধটা কিংবা অনেক দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু তখন রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা ছিল ওই সময়ে আপনার ইমরান খান রাশিয়াতে সফর করাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়েছে। তারা কোনোভাবে চায়নি যে পাকিস্তান মার্কিন বলয় থেকে রাশিয়ার দিকে ঝুঁকে যাক এবং সেই জন্য কিন্তু ডোনাল্ড লু উনি গিয়ে বলেছিলেন যে তার যে একটা বার্তা ছিল যে ইমরান খানকে যে কোনোভাবেই ক্ষমতাচ্যুত করতে হবে। এবং ডোনাল্ড লু পাকিস্তান পরিত্যাগ করার পরেই মাসখানেকের ভিতরেই কিন্তু আমরা দেখলাম ওখানে অনাস্থা ভোটে ইমরান খান তিনি ক্ষমতাচ্যুত হলেন এবং পরবর্তীতে তাকে কারাগারে যেতে হলো। সুতরাং এই যে আপনার মানে বেশ কিছু ঘটনা যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা দূত বিশেষ দূত এবং কোনো একটা নির্দিষ্ট রিজিয়নে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মার্কিন স্বার্থ দেখভাল করার জন্য, তারা একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখভাল করছেন, আবার একই সাথে মানে আমাদের মতো দুর্বল যে সমস্ত যেখানে গণতন্ত্র দুর্বল, যেখানে অর্থনীতি দুর্বল, যদিও মানে অন্তত 5ই আগস্টের ঘটনাগুলোর পরে আমার কাছে মনে হয়েছে যে 5ই আগস্টের আগে আমাদের অর্থনীতিটা বেশ ভালোই চলছিল, নানা রকম অভিযোগ ছিল টাকা পাচার, তারপরে ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হওয়া, কিন্তু তারপরেও যে অর্থনীতিটা এত শক্তিশালী হচ্ছে সেটা কিন্তু আমার কাছে একটা মানে মিলিয়ন ডলার কোয়েশ্চেন যে এত রকম পাচার হচ্ছে, এত কিছু হচ্ছে, তারপরে কি করে পদ্মা সেতু করার তো চারটিখানি কথা না, মেট্রো রেল কথার তো করার তো চারটিখানি কথা না, তারপরে এত বড় বড় অবকাঠামো যে হচ্ছে, আপনার পৃথিবীর কোথাও কিন্তু ওই পাচার দুর্নীতি 100% রোধ করা যায় না। হ্যাঁ, একটা কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। এবং আমাদের 5ই আগস্টের আগে যে বলা হলো টাকা পাচার হচ্ছে, দুর্নীতি হচ্ছে, 5ই আগস্টের পরে তো তার চেয়ে বেশি, আমরা তো সেটা তো করতে দেখলাম না। এবং 5ই আগস্টের পরে তো আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার বিশ্ববিদ্যালয়, আমার পুলিশ, আমার প্রশাসন, আমার ব্যবসা বাণিজ্য সবই তো
দেখতেছি ধ্বংসের পথে, কোথাও তো আমি পজিটিভ কিছু দেখছি। সুতরাং আমার কাছে যেটা মনে হয়, সার্জিও গোর তিনি এসে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারেস্ট, তাদের যে চাওয়াটা, সেটা তিনি জানিয়ে গিয়েছেন। সম্মানিত দর্শক, গত প্রায় 2 মাস ধরে বাংলাদেশের রাজনীতিতে সার্জিও গোর এই শব্দটি, এই নামটি এত বেশি উচ্চারিত হচ্ছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে এই ভদ্রলোক বাংলাদেশের ভাগ্য বিধাতা হয়ে গেছেন এবং তাকে যেভাবে পোর্ট্রেট করা হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, এমনকি মূলধারার গণমাধ্যমে, এতে করে মনে হচ্ছে যে হি ইজ মোর পাওয়ারফুল দ্যান ইভেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এটাই মনে হচ্ছে। আমাদের এই বাংলাদেশে এই যে এখন ওপেন সিক্রেট যে একটা রেজিম চেঞ্জ হয়েছে, তার সরকারের যে পরিবর্তন হয়েছে, এটা আমেরিকা করে দিয়েছে। এবং একথা এখন সবাই বলছে যে গত 2 বছর ধরে যারাই মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, তারপর রাষ্ট্র চালাচ্ছেন, তাদের মাথার উপর আমেরিকার হাত আছে। এখন আমেরিকার হাত সরাসরি কোনো ক্ষেত্রে আছে, ধরেন প্রধানমন্ত্রীর উপর আছে, প্রধানমন্ত্রী মন্ত্রীকে বানিয়েছেন। এইভাবে মানে আমেরিকা যাকে অপছন্দ করে এরকম একটা লোকও এই সরকারের ধারে কাছে যেতে পারেনি। এখন ফরহাদ মাজাহারের মতো মানুষ, তারা এখন প্রকাশ্যে এই আমেরিকার ডিপ স্টেট পলিসি, তাদের সাম্রাজ্যবাদ নীতি এবং তারা এই মুহূর্তে সরকারের উপর যে প্রভাব বিস্তার করছে, এই কথাগুলো প্রকাশ্যে বলছে। যদিও তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে এই কথাগুলো এভাবে বলেননি। তারা চেয়েছিলেন ইউনূসকে সাস্টেন করানোর জন্য, কিন্তু এখন তারা বলছেন যে আমরা যতই তাকে ভালো বলার চেষ্টা করেছি, কিন্তু আমেরিকা থেকে যেভাবে কল কাঠিয়ে নিয়েছেন সেভাবে ইউনূস আসলে অ্যাক্ট করেছেন বা রিঅ্যাক্ট করেছেন। আবার তারা এখন বলার চেষ্টা করছেন এই গ্রুপটি, জনাব ফরহাদ মাজাহার এবং তার সঙ্গে তার যারা ভক্ত মুরিদান রয়েছেন, তাদের বক্তব্য হলো জনাব তারেক রহমান সাহেব ইজ আ এক্সটেন্ডেড ভার্সন অর এলিমেন্ট অফ ডক্টর মোহাম্মদ ইউনূস, নাথিং মোর। এটা ইউনূস প্লাস গভর্নমেন্ট, এটা আমেরিকা ডিপ স্টেট ভার্সন 2, এইভাবে তারা বলার চেষ্টা করছেন। তো সেই কারণে বারবার এই সার্জিও গোরের কথাগুলো আমাদের সামনে চলে আসছে। আর সার্জিও গোরের এই বক্তব্য সামনে আনার আগে আমাদের দেশে 2টো নাম, একটা হলো পিটার ডিহাস আর একটা হলো ডোনাল্ড লু। তার মধ্যে মিস্টার ডোনাল্ড লু, তিনি বাংলাদেশের রেজিম চেঞ্জ করেছেন, পাকিস্তানের রেজিম চেঞ্জ করেছেন, শ্রীলঙ্কার রেজিম চেঞ্জ করেছেন এবং এটা মানে ক্লাইভকে যেভাবে পাক ভারত উপমহাদেশে ইতিহাসের একজন পট পরিবর্তনকারী, আপনি যেভাবে বলেন না কেন, পট পরিবর্তনকারী হিসেবে বিবেচনা করা হয়, তার চাইতেও মিস্টার ডোনাল্ড লু আমাদের এই পাক ভারত উপমহাদেশে তার এই রেজিম চেঞ্জের পলিসির কারণে অমর হয়ে থাকবেন। আপনি দেখেন পুরো মধ্যপ্রাচ্যের প্রথম মহাযুদ্ধের সময়টিতে অটোম্যানদের পতন, ওখানে ইংরেজদের রাজত্ব, ইউরোপীয়দের রাজত্ব এবং আজকে এই যে প্রথম মহাযুদ্ধ থেকে আজকে যে পুরো ইউরোপ এবং আমেরিকা পুরো মধ্যপ্রাচ্য যে শোষণ করেছে, সেই শোষণের যে নায়ক, যিনি এই পুরো জিনিসটাকে কুক করেছেন, তিনি একজন কর্নেল ছিলেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6। আপনারা জানেন যে তাদের 2টো গোয়েন্দা সংস্থা রয়েছে, MI6 এবং MI5। দেশের মধ্যে যে গোয়েন্দা সংস্থাগুলো চালায় জাস্ট NSI এর মতো, সেটা হলো MI5। আর ঠিক CIA এবং রয়ের মতো দেশের বাইরে যে সকল অপারেশন চালায়, সেটা হলো MI6। তো এরকম MI6 এর একজন কর্নেল, তিনি একেবারে 10 বছর মরুভূমিতে গিয়ে মরুভূমির একেবারে রীতিমতো হুজুর হয়ে গেলেন, মুসলমানের মধ্যে মিশে গেলেন এবং এত ভালো আরবি জানতেন যে
বেদুইনরা বড়, বড় বেদুইন গোত্র মানে তাদের সাথে তাদের সম্পর্কটা হয়ে গেল। আরো ডিটেইলস মানে এখানে তার দুটো, একটা হলো তার এই কাহিনী নিয়ে একটা খুব বিখ্যাত মানে যাকে বলে ব্লকবাস্টার একটা সিনেমা হয়েছে, 'দ্য লরেন্স অফ অ্যারাবিয়া'। সেটা দেখতে পারেন। আর তার কাহিনী বর্ণনা করে বিখ্যাত 'রোড টু মক্কা' একটা বিখ্যাত বই আছে। এই বইতে আবুল আসাদ যিনি লেখক তিনি এই চমৎকারভাবে লরেন্স অফ অ্যারাবিয়ার কাহিনী বর্ণনা করেছেন। তো এই লরেন্স অফ অ্যারাবিয়াকে নিয়ে যেভাবে চলচ্চিত্র হয়েছে, আগামীতে দেখবেন যে এই ডোনাল্ড লুকে নিয়ে এরকম চলচ্চিত্র হবে। একটা ৩ টা গভর্নমেন্টকে ৪ টা ৩ টা গভর্নমেন্টকে রীতিমতো ফেলে দিয়েছে। ৪ টা গভর্নমেন্টকে আ পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ। ৪ টা দেশের রেজিম চেঞ্জ করে ফেলেছে একজন লোক। ডোনাল্ড লু। ইটস নট আ ম্যাটার অফ জোক। তো এই কারণে কি হলো যে ডোনাল্ড লু একজন উপমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ছিলেন এবং প্রেসিডেন্টের সঙ্গে তার কোনো রিলেশন ছিল না। অর্থাৎ মিস্টার জো বাইডেনের সঙ্গে তার ওইরকম কোনো রিলেশন ছিল না আদার দ্যান ফর্মাল রিলেশন। তিনি শুধুমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার উপমন্ত্রী ছিলেন, বিশেষ দায়িত্বপ্রাপ্ত ছিলেন, ডিপ স্টেটের পলিসিটা বাস্তবায়ন করতেন এবং একটা ফান্ড তিনি পেয়েছিলেন। তো সেটা দিয়ে তিনি যদি এই কাজ করতে পারেন তাহলে মিস্টার সার্জিও গোর তিনি অ্যাজ এ হোল প্রথমত প্রেসিডেন্টের খুব ঘনিষ্ঠ, ডোনাল্ড ট্রাম্পের খুব ঘনিষ্ঠ, দ্বিতীয়ত বয়সে তরুণ, তৃতীয়ত হলো অত্যন্ত ধনাঢ্য, ব্যবসা বাণিজ্য করে এই অল্প বয়সে হাজার হাজার কোটি ডলারের মালিক হয়ে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তিনি এই দক্ষিণ পূর্ব এশিয়ার বিশেষ দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি রূপে আসছেন এবং তার দুটো উপাধি এখানে। তিনি ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, সম্ভবত মন্ত্রীর পদমর্যাদায়, যেভাবে মনে করেন দীনেশ ত্রিবেদীকে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে মন্ত্রী বলে ভুল হবে, একেবারে তাকে বলা হয় যে পুরো মার্কিন স্টেট ডিপার্টমেন্টে যদি একজন লোক থাকে যার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ওয়ান টু ওয়ান রিলেশন, টেলিফোনে কথা বলতে, তার সাথে দেখা করতে কখনো তাকে কোনো প্রোটোকল মেনটেন করতে হয় না, তিনি মিস্টার সার্জিও গোর। তো সেই সার্জিও গোর প্রথম দায়িত্ব ভারতের রাষ্ট্রদূত, দ্বিতীয় দায়িত্ব হলো এই দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্ব। ফলে তাকে মনে করা হচ্ছে ফাদার অফ ডোনাল্ড লু। ডোনাল্ড লুর সে ফাদার। ডোনাল্ড লু রেজিম চেঞ্জ করে গেছে, কিন্তু চেঞ্জ করা রেজিমে আপনার সাম্রাজ্যবাদী নীতিগুলো প্রতিষ্ঠা করা, যেমন রবার্ট ক্লাইভ রেজিম চেঞ্জ করেছেন, কিন্তু এখানে মৌল যে ভিত্তি তিনি করেছেন লর্ড ওয়ারেন হেস্টিংস। সেই লর্ড ওয়ারেন হেস্টিংস যিনি কোম্পানির শাসনের একটা প্রথম গভর্নর জেনারেল, প্রথমে গভর্নর হয়ে আসছেন, তারপরে গভর্নর জেনারেল হয়েছেন ২ দফা, লর্ড ওয়ারেন হেস্টিংস। তো সেই দিক থেকে যদি ডোনাল্ড ট্রাম্পকে আপনি ক্লাইভের সঙ্গে তুলনা করেন তাহলে মিস্টার সার্জিও গোরকে আপনি তুলনা করতে পারেন ওয়ারেন হেস্টিংস, যিনি আমেরিকান যে পলিসি সেটাকে বাণিজ্যতে রূপ দেওয়া। আমেরিকান যে পলিসি, সেই পলিসি যেহেতু তার তাবেদারি সরকারগুলো এখন এই সকল দেশে আছে, ফলে এই সরকারের উপরে আমেরিকার মিলিটারি পলিসি, সামরিক পলিসিগুলো চাপিয়ে দেওয়া। এখানে আমেরিকার যে কৌশলগত দিকগুলো রয়েছে, কৌশলগত দুটো দিক আছে। প্রথম দিক হলো যে স্থল কেন্দ্রিক, ভূতাত্ত্বিক, মানে ভূমি সংক্রান্ত যে তত্ত্ব এবং ওটাকে ভূরাজনৈতিক। আর এটা হলো ব্লু পলিটিক্স, মানে সমুদ্র জল, যেটাকে অনেকে মানে সেই ব্লু ইকোনমি বলে, সেই ব্লু ইকোনমির ক্ষেত্রে হলো ব্লু পলিটিক্স। তো জিও পলিটিক্স মানে ভূমি থেকে ভূমি, আর এটা হলো ব্লু পলিটিক্স। এখন ব্লু পলিটিক্স হলো এখানে ইন্দো প্যাসিফিক, তাদের যে কৌশলগত ইন্দো প্যাসিফিক যে তাদের প্রযুক্তি রয়েছে, অর্থাৎ প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর, ভারত মহাসাগর হয়ে মালাক্কা যাকে বলা হয় প্রণালী হয়ে যেটা বে অফ বেঙ্গলে ঢুকেছে, এই পুরোটা হলো তাদের জন্য একটা রাজনীতি। এখন ভূ রাজনীতিতে তারা বাংলাদেশে একটা করিডোর চাচ্ছে, সেন্ট মার্টিনে তারা একটা ঘাঁটি করতে চাচ্ছে, মায়ানমারে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে আন্ডার দ্য বার্মা অ্যাক্ট।
আর তাদের যে প্যাসিফিক কমান্ড ছিল সেই প্যাসিফিক কমান্ডটাকে এনে তারা ইন্দো প্যাসিফিক করলো। ইন্দো প্যাসিফিককে বাদ দিয়ে এখন তাদের বে অফ বেঙ্গল, তাদের যে কৌশলগত ব্লু পলিটিক্স সেখানে চলে আসছে। অর্থাৎ তারা সমুদ্রে তারা আধিপত্য চায় এই অঞ্চলে, এবং আধিপত্য করতে গিয়ে তারা চীনের সঙ্গে কন্ট্রাডিক্ট করতে চায় না, ভারতের সাথে কন্ট্রাডিক্ট করতে চায় না। আর কন্ট্রাডিক্ট করতে না গেলে তাহলে এই বে অফ বেঙ্গলে তারা বাংলাদেশের জলসীমা এবং মায়ানমারের জলসীমা, আমরা যেহেতু চদু মাকড়া পার্টি, আমাদেরকে কান মূল্য আমাদের কিছু করার নেই। ফলে আমাদের যে মহীসোপান আছে, আমাদের যে বঙ্গোপসাগরের যে অঞ্চলটুকু আমাদের কর্তৃত্বে আছে, আমাদের এবং মায়ানমারের, এই জায়গাতে তারা মাতুব্বরিটা করতে চায়। এবং এই পুরো কাজটা করার জন্য সর্বময় ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছে সার্জিও গোরকে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা তার গুরুত্বপূর্ণ জায়গাতে। অর্থাৎ কাজ হয়ে গেছে। এখন এখানে যেখানে মিলিটারি পাঠানো দরকার মিলিটারি, যেখানে ব্যবসায়ী পাঠানো দরকার ব্যবসায়ী, যেখানে ধর্ম কর্মের পর সেখানে আপনার যাজকরা আসবে। অ্যাজ এ হোল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লর্ড ওয়ারেন হেস্টিংসের জমানাতে যেভাবে এসেছিল, যেভাবে তারা সিভিল সার্ভিস করেছিল, যেভাবে তারা মিলিটারি সার্ভিস করেছিল, যেভাবে তারা ইংরেজি ভাষাটাকে এখানে বুঝিয়ে দিয়েছে, ঠিক সেম কাজটা এখন সার্জিও গোরের মাধ্যমে করার জন্য মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে পছন্দের একটা মানুষকে ভারতের রাষ্ট্রদূত করেছে। এখানে আমি আগের যে অংশটুকু আলোচনা করি সেটিকে যদি আপনি দেখেন, তো তাদের ফার্স্ট প্ল্যান হলো বে অফ বেঙ্গল। এখান থেকে তারা সোজা চলে যাবে মালাক্কা প্রণালী, যেটা ইন্দোনেশিয়ার মধ্যে আছে। ইন্দোনেশিয়া দুর্বল একটা রাষ্ট্র, এবং ভারতকে যেটা বলা হয়েছে যে ভাই তোমার সাথে আমার অন্য বিজনেস প্রবলেম আছে, যা কিছু আছে, কিন্তু বাংলাদেশ নিয়ে, মিয়ানমার নিয়ে আহ, তুমি তোমার স্বার্থ দেখো, আমরা আমাদের স্বার্থ দেখি, এখানে আমাদের কন্ট্রাডিক্ট হবে না। আমরা যে জিনিসগুলো চেয়েছি সেটা আমরা শুধুমাত্র আমাদের সেই জায়গাগুলো আছে। আর তোমরা যেটা তোমাদের সেভেন সিস্টার চাচ্ছ, মায়ানমারকে বলা হচ্ছে তোমরা যে জিনিসগুলো চাচ্ছ, কোনো সমস্যা নেই, আমরা সবাই এখানে ভাগাযোগি করে কাজ করি, কোনো প্রবলেম নেই। প্রবলেম হবে চীনের। ফলে চীন তোমাদের শত্রু, আমাদের শত্রু। তো এই জিনিসগুলোর যাতে একটা ডিপ্লোম্যাটিক চ্যানেল চমৎকার ভাবে চলে, এই জন্য একেবারে বিশ্বস্ত একজন লোক মিস্টার সার্জিও গোরকে দিল্লিতে পাঠানো হয়েছে। এখন সার্জিও গোর বাংলাদেশে আসার আগে তার বহু টিম, গোয়েন্দা টিম, মিলিটারি টিম, এফবিআই টিম, বহু টিম বাংলাদেশে হয়তো আসছে। আমরা পেপারে দেখেছি বা মানে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি, একটা পাসপোর্ট সহ বলে দিয়েছে অমুক লোক এত তারিখে এয়ারপোর্ট থেকে এসে সার্জিগর আসার আগে ওয়েস্টিনে উঠেছে, তার ডেজিগনেশন নেই। তারপরে সাবেক সিআই এর এত বড় কর্মকর্তা বাংলাদেশে, তো দূরের কথা ভারতও কখনো আসে না, সেই কর্মকর্তা বাংলাদেশে এসে এখন পর্যন্ত আছে কিনা আমি জানি না। তো এরকম ঘটনাগুলো ঘটেছে। তো সেই সার্জিও গোর এসে তারপর প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, খলিলুর রহমান সাহেবের দেখা করেছে, কেউ কেউ বলে আওয়ামী লীগের নেতাদের সাথে, একজন নেতার সাথে দেখা করেছে, আরো অনেক বৈঠক হয়েছে, হয়তো গোপন বৈঠক হয়েছে সেই মার্কিন রাষ্ট্রদূতের বাসায়। এবং এখনো তাদের যে সিক্রেট সার্ভিস যেগুলো সামনে চলে আসছে, সেখানে তারা এমন অনেক কিছু করতে পারে যেগুলো আমরা কল্পনা করতে পারি না। এর ফলে ওনার এই আগমনকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, এবং যারা প্রো আমেরিকান তাদের বক্তব্য হলো সরকারকে এই সার্জিওর একটা রেড সিগন্যাল দিতে আসছে। কেন চীনে গেলা, কেন এই জিনিসগুলো করছো না, কেন ওই জিনিসগুলো করছো না, কেন এটা দিচ্ছ না, কেন এটা করছো না, এই জিনিসগুলো মানে কি কি, সেটা মানবিক করিডোর হতে পারে, সেটা মিলিটারি করিডোর হতে পারে, নানা রকম কথাবার্তা হতে পারে। তো এটাকে আপনি বলতে পারেন যে এই যে হুট করে তিনি যে চলে আসলেন, এটা সার্জিওর অনেকটা সার্জিক্যাল কূটনীতির মতো, মানে ঝড়ো গতিতে আপনার হলো সার্জিক্যাল যেটা অপারেশন করা হয়, এয়ার স্ট্রাইক করা হয়, যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা দেশে মানে হতচকিত করে ফেলে, সে আউট অফ ইমাজিনেশন কল্পনাও করতে পারে না, কিন্তু শুধু বিমানের সাইরেনটা বাজে। তো সেক্ষেত্রে মিস্টার সার্জিকর যেভাবে আসছেন, যেভাবে কথা বলছেন, এত দ্রুততার সঙ্গে মনে হয়েছে যেটা একটা কূটনীতির ঝড়, একটা কূটনীতির সার্জিক্যাল অপারেশন। এবং সেই অপারেশন তো মিস্টার সার্জিওগর করে গেলেন। আমরা সেটাকে কিভাবে হজম করব, কিভাবে মেনটেন করব, সেটি দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে
হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।